কোড ছিল? ওর নিজেরও কোড আছে, আর এমআরএন এর কোড আমি দেখাচ্ছি তোমাদের আজকের বেসিক্যালি আজকে যখন আমরা প্রসেসটা করব তখন ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো লেটস স্টার্ট। Do you remember where did we end yesterday? Replication process. We had started the replication process. Let me know if you can see the slide. Yes, we can see the slide. Okay, good. So basically আমরা পড়ছি রেপ্লিকেশন প্রসেস, এবং রেপ্লিকেশন প্রসেসের জন্য ডিএনএ এর যে দুইটা পলিপেপটাইড চেইন একটা আরেকটার সাথে টুইস্টেড হয়ে থাকে, ওই টুইস্টেড পার্ট থেকে কিছুটা অংশ আনজিপড হয়ে যায়, এবং আনজিপড এই পার্টগুলো ইউ ক্যান সি হিয়ার। So this is the space where the chain is getting unzipped and creating a replication fork. এখন এই রেপ্লিকেশন ফর্কটা তৈরি হওয়ার পরে আবার যেন এদের চেইন দুইটা জোড়া লেগে না যায়, এই কারণে ডিএনএ পলিমারেজ এনজাইম এখানে আসে। এই ডিএনএ পলিমারেজ এনজাইম এখানে এটাকে হেল্প করে যেন এখান থেকে এই পুরো চেইনটা জুড়ে নতুন একটা কমপ্লিমেন্টারি চেইন তৈরি হতে পারে। তাহলে আমাদের ডিএনএ পলিমারেজ এনজাইম কি করছে? কপি করছে, কিন্তু কপি করার সময় এই যে টেমপ্লেট বা যে চেইনটা যেটা ডার্ক ব্লু দিয়ে কালার করা, এই চেইনটার কমপ্লিমেন্টারি বেস তৈরি করছে ও। সো বেসিক্যালি হোয়াটস হ্যাপেনিং হিয়ার, এখানে যদি প্রথম চেইনটাতে একটা অ্যাডেনিন থাকে, তাহলে ডিএনএ পলিমারেজ কি করছে? ওই অ্যাডেনিনের জন্য একটা কমপ্লিমেন্টারি বেস সহ একটা নিউক্লিওটাইড তৈরি করছে। অ্যাডেনিনের কমপ্লিমেন্টারি হলো আমাদের থায়ামিন। সো অ্যাডেনিনের কমপ্লিমেন্টারি হিসেবে এখানে থায়ামিন তৈরি হয়ে যাবে। এভাবে করে কন্টিনিউয়াসলি যেই ফার্স্ট ডিএনএ এর যে ফার্স্ট চেইনটা বা আমাদের যে মাদার চেইনটা ছিল, সেই মাদার সিঙ্গেল চেইনটাতে যদি অ্যাডেনিন থাকে, তাহলে নতুন চেইন যখন ক্রিয়েট হচ্ছে ওটাতে থায়ামিন, আবার গুয়ানিন থাকলে সাইটোসিন, এইভাবে করে একটা কমপ্লিট নতুন চেইন এই আমাদের লিডিং স্ট্র্যান্ডে তৈরি হয়ে যাবে। সো ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট দ্য ওভারঅল ডিরেকশন অফ ডিএনএ রেপ্লিকেশনটা সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে এগিয়ে যায়। সো দ্য রেপ্লিকেশন অর দ্য পলিমারেজ চেইন ইজ গোয়িং টুয়ার্ডস ফ্রম 5 to 3। এখন নিচের দিকের যে চেইনটা আছে, এই চেইনটা কিন্তু আমাদের 5 to 3 ডিরেকশনে নাই, এই চেইনটা আছে আমাদের 3 to 5 ডিরেকশনে। বিকজ অফ দ্যাট the replication cannot take place exactly like the leading strand in case of the lagging strand. এখানে দুইটা স্ট্র্যান্ড বা দুইটা চেইন দুই রকম ভাবে নিজেদেরকে রেপ্লিকেট করছে। 5 প্রাইম থেকে 3 প্রাইমে যেহেতু ডিএনএ রেপ্লিকেশন চলে, এই কারণে ডিএনএ পলিমারেজ জাস্ট এই প্রথম চেইনটা ধরে ডিরেক্টলি একটা নতুন চেইন বানিয়ে ফেলছে, ওর কোনো ট্রাবল হচ্ছে না। কিন্তু সেকেন্ড চেইনটা যেটাকে বলা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড, এই ল্যাগিং স্ট্র্যান্ডের রোল আসলে সেম, এরাও একটা চেইনই তৈরি করবে, কিন্তু এরা একবারে তৈরি করতে পারবে না, কারণ এদের যে ডিরেকশনটা আছে, ডিরেকশনটা হলো গিয়ে অপোজিট। সো অপোজিট ডিরেকশনে থাকার কারণে ডিএনএ পলিমারেজ অনেকগুলো স্পেসে ছোট ছোট পার্টে এই চেইনটাতে অ্যাটাচড হবে, কয়েক জায়গায় অ্যাটাচড হবে, এবং এই অ্যাটাচ হওয়া জায়গাগুলোতেও কি করবে? এই অ্যাটাচ হলো এখানে 5 থেকে 3 এর দিকে কিন্তু ও মুভ করে। So here the first DNA polymerase which has been attached to the lagging strand is moving in this direction from 5 to 3.
then again this one is moving from this direction 5 to 3 তাহলে এইভাবে করে যে টুকরাগুলো তৈরি হচ্ছে ওই টুকরাগুলোর মাঝখানে গ্যাপ থেকে যাচ্ছে এই যে গ্যাপ থেকে যাচ্ছে একটা কমপ্লিট চেইন তৈরি হচ্ছে না একবারে সো এই গ্যাপগুলো ফিল আপ করার জন্য দিস ডিএনএ লাইগেজ enzyme will come and get attached with each part which is called Okazaki fragment. এটা সায়েন্টিস্টের নামে নেমিং করা হয়েছে Okazaki fragment. এই প্রত্যেকটা ফ্র্যাগমেন্ট নতুন চেইনটার প্রত্যেকটা ফ্র্যাগমেন্টকে একটা একটার সাথে জয়েন করবে ডিএনএ লাইগেজ then a complete new chain will be recreated from the base or template. তাহলে একটা চেইন ছিল যেটা 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে ডিরেকশন তার মানে কি ওর যে বেস গুলো আছে ওই বেস গুলোর ডিরেকশন আমাদের প্রথম চেইনটার অপোজিট বা কমপ্লিমেন্টারি এখন যেহেতু ডিএনএ পলিমারেজ শুধুমাত্র 5 থেকে 3 এর দিকে মুভ করতে পারে আর এখানে পুরো চেইনটাই 3 থেকে 5 এই কারণে ডিএনএ পলিমারেজ ছোট ছোট জায়গায় অ্যাটাচ করবে নিজেকে একদম স্পেসিফিক কিছু জায়গা হবে যেখানে গিয়ে ও নিজেকে অ্যাটাচ করবে তারপরে ও 5 থেকে 3 এর দিকে মুভ করে ছোট ছোট ওকাজাকি ফ্র্যাগমেন্ট তৈরি করতে থাকবে তারপরে যখন ফ্র্যাগমেন্ট গুলো তৈরি করা ডিএনএ পলিমারেজে শেষ হয়ে যাবে তখন ডিএনএ লাইগেজ এসে এই ওকাজাকি ফ্র্যাগমেন্ট গুলোকে জোড়া দিয়ে দিবে জাস্ট লাইক দ্যাট দ্য ল্যাগিং স্ট্র্যান্ড উইল অলসো হ্যাভ এ নিউ complementary strand when these two complementary strands are complete then these two parts will get separate from the main or parent DNA and they will turn into two new individual DNAs হ্যাঁ এবার বলো কোশ্চেন কি কোশ্চেন any questions nothing সবাইকে আমরা বুঝে গেছি ডিএনএ অ্যাপ্লিকেশন মিস যে দুইটা নতুন ডিএনএ তৈরি হলো মিস দুইটা কি মাদার ডিএনএ থেকে সেপারেটেড হয়ে যাবে হ্যাঁ সেপারেটেড হয়ে যাবে এই যে আমরা এটা কিন্তু আমরা 9 10 এও শিখেছি এই যে সেপারেশন সো আলটিমেটলি দে উইল গেট সেপারেটেড একটা হলো গিয়ে এই যে ডিসকন্টিনিউয়াস ওয়েতে নতুন চেইন তৈরি করবে আর একটা কন্টিনিউয়াস ওয়েতে চেইন তৈরি করবে এবং এরপরে এরা এই মাদার ডিএনএ থেকে ইন্ডিভিজুয়াল হয়ে যাবে ইন্ডিভিজুয়াল হয়ে নতুন ডিএনএ তৈরি করবে সো এই কথাটা আমাদের মনে রাখতে হবে এই যে এখানে দেখো লেখা আছে সিন্স ডিএনএ ইজ অ্যান্টি প্যারালাল it must replicate continuously and discontinuously so the strand which is 5 prime to 3 prime that will do the replication continuously and the strand which is from 3 prime to 5 prime that means the antiparallel chain it cannot do the same process so it will do it in a different way which is called discontinuous process এই পুরো ঘটনাটার কারণে যে নতুন দুইটা ডিএনএ হচ্ছে এই নতুন ডিএনএ তে প্যারেন্ট ডিএনএ এর একটা করে স্ট্র্যান্ড আছে আর নতুন ডিএনএ নিজের একটা স্ট্র্যান্ড আছে দ্যাট ইজ ওয়াই দিস প্রসেস ইজ কল্ড সেমি কনজারভেটিভ মেথড এই স্লাইডে এই আমরা এখন এক্স্যাক্টলি যে স্লাইডটাতে আছি এই স্লাইডের ছবিটা তোমাদের আজকে আঁকতে হবে আর আমরা রেপ্লিকেশন ফর্ক সেপারেটলি ড্র করা শিখবো ড্রয়িং ক্লাসে এবং এখানে যে কথাটা লেখা আছে সবাই এই কথাটাও লিখে নাও জাস্ট দিস স্লাইড এই ছবিটা আঁকবে শুধু এই ছবিটা আঁকতে কিন্তু খুব বেশি সময় লাগবে না এখানে কিছু নাই শুধু কথাগুলো লেখা আছে ওকে হ্যাঁ এখানে আমরা শুধু এন্টায়ার প্রসেসটার সামারি দেখতে পাচ্ছি সো অ্যাজ উই হ্যাভ অলরেডি গন থ্রু দ্য ডিটেইলস you just write down the summary and then in our drawing class we will learn to draw the replication fork এরপরে আরেকটা স্লাইডে ছবিটা দেয়াও আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা শেষ করো লেখা আর মনে রাখতে হবে আমরা যখন রেপ্লিকেশন ফর্ক ড্র করা শিখছি ওখানে পুরো প্রসেস দেখানো হয় না
রেপ্লিকেশন ফর্ক আঁকতে বললে আমরা শুধুমাত্র রেপ্লিকেশন ফর্ক ড্র করে ওখানে কি কি দেখানো পসিবল হলো দেখাচ্ছি। টু actually understand the entire process you have to go through the next slide which we already have seen. আচ্ছা, ডিএনএ রেপ্লিকেশন নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? ওকাজাকি ফ্র্যাগমেন্টের উপরে রেগুলার পরীক্ষায় কোশ্চেন আসে। Please remember that and mention it in your copy. Okazaki fragment, DNA replication fork. These two terms along with the leading strand and lagging strand. এখানে আমরা বেশ কিছু টার্ম দেখতে পাচ্ছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট টার্ম। এই স্লাইডে আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট টার্ম আছে যেগুলোর উপর পরীক্ষায় কোশ্চেন হয়ে থাকে। 1 mark, 2 mark depending on the examiner or not, sorry, the questionnaire. Okay, so এই যে তিনটা টার্ম, এই তিনটা টার্মের সাথে ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ছবিটা এই কারণে আঁকতে বলেছি কারণ এই টার্মগুলো তোমাদের কাজে আসবে। ছবি আঁকার পরে এখানে অ্যারো সাইন দিয়ে পরের ছবিটা আঁকো আর লিখে রাখো সেমি কনজারভেটিভ মেথড, সেমি কনজারভেটিভ। So DNA can replicate itself as many times as it is required for the cell, conservative, এবং প্রত্যেকবারই যে নতুন ডিএনএ তৈরি হবে ওটাতে প্যারেন্ট ডিএনএ থেকে একটা স্ট্র্যান্ড থাকবে আর ওই ডিএনএ নিজস্ব কিছু নিউক্লিওটাইড সহ নতুন আরেকটা চেইন তৈরি হবে। This one is the new chain which has been produced by the DNA itself when it got unzipped and used the DNA polymerase enzyme. এনজাইম গুলোর নাম মুখস্থ করতে হবে। পলিমারেজ এনজাইম রেপ্লিকেট বা ডুপ্লিকেট করে, লাইগেজ এনজাইম জোড়া লাগায়। কোন এনজাইমের কাজ কি এটার উপর একটা সেপারেট স্লাইড দেয়া আছে, কিন্তু স্পেসিফিকলি এই দুইটা এনজাইম ভুল করা যাবে না। তোমরা মনে হয় 9-10 এ, হ্যাঁ তোমরা 9-10 এ পড়েছিলে চ্যাপ্টার 14 এ দুইটা এনজাইমের নাম, তার মধ্যে লাইগেজ ছিল। কারো কি মনে আছে? আমরা যখন ছিলাম, হ্যাঁ বায়োটেকনোলজিতে। yes. So ligase is basically there to fix up, এটা সুপার গ্লু এর মতন জোড়া লাগায়। লাইগেজের কাজ হলো সুপার গ্লু এর মতন, ইচ্ছা করলে ওটাও লিখে রাখতে পারো পাশে, পরীক্ষায় ভুলে গেলে আবার সুপার গ্লু লিখে দিও না, লিখে দিও জোড়া দেওয়ার কাজ করে। ওকে, সো মুভিং ফরওয়ার্ড, এই স্লাইড আমরা অলরেডি ডিসকাস করেছি এবং এই স্লাইডটাতেই পুরো প্রসেসটা এখানে ওভারঅল ডেসক্রাইব করা আছে। দেন again for your help I have given another slide which will summarize the process. So initiation, where the replication fork or bubble is getting created. Then after that the elongation occurs where after the unwind the parent strands are creating daughter strands using the polymerase enzyme, and at the end of the process the duplicated chromosomes separate from each other and produce two identical copies of the DNA. And the leading strand and lagging strand has been defined here. এই স্লাইডটা তোমরা পরে আমি যখন আজকে আমাদের ক্লাস শেষ হয়ে গেলে এগুলো আমি পিডিএফ করে দিয়ে দিব, এই স্লাইডটা থেকে অনেক কিছু পড়তে হবে। ওকে, সো আফটার দ্যাট হিয়ার সামারি করে দেয়া আছে কি কি পরীক্ষার খাতায় অ্যাকচুয়ালি লিখতে হবে এবং এটা তোমার ওয়ার্ড ফাইলে পাবে। এন্ড দিস পয়েন্ট ইজ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, এটা একটু কপিতে এই টার্মটা লিখে রাখো। আইডেন্টিফিকেশন অফ পয়েন্ট অফ অরিজিন অফ রেপ্লিকেশন। সো কোথা থেকে রেপ্লিকেশন স্টার্ট হবে ওই পয়েন্টটাকে বলা হয় ORI, অরিজিন অফ রেপ্লিকেশন। যেখানে আনজিপ হচ্ছে এই এক্সাক্ট পয়েন্টটা আইডেন্টিফাই করা, এটাও একটা স্টেপ। সো ওই জায়গাটাকে ORI বলা হয়। টার্মটা লিখে রাখো, ORI, অরিজিন অফ রেপ্লিকেশন। ওকে, এন্ড
Then we will move forward. This is the replication fork you have to learn to draw. এই ছবিটা আঁকা শিখতে হয়, এটা পরীক্ষায় আসে। এখন এই ছবিটাতে কি কি দেখানো হয়েছে এটা যদি আমরা একটু ভালো করে অবজার্ভ করি, ওকে, সো গোয়িং ব্যাক টু দ্য স্ক্রিন, আমার স্ক্রিনের শেয়ারিং অফ হয়ে গেছে। Replication fork, you can see the replication fork. Is it visible? Yes, miss. Yes, miss. Okay, so here you can see there are lots of terminologies. First of all, if we start from the strand, so this is the lagging strand with 3 prime to 5 prime here. এটা টুইস্টেড অবস্থায় ছিল, যখন টুইস্ট খুলে গেছে তখন কিন্তু ওর পজিশনটা চেঞ্জ হয়ে গেছে, কনফিউজড হয়ে যাও না। From 3 to 5 is the lagging strand and the leading strand from 5 to 3. So we have 2 strands here, and also some enzymes have been showed. যে এনজাইম গুলোর কাজ আছে সেগুলোর ব্যাপারে দেখানো হয়েছে, যেমন ডিএনএ পলিমারেজ। ল্যাগিং স্ট্র্যান্ডের ডিএনএ পলিমারেজ একদম ইনিশিয়েটেড এরিয়া থেকে স্টার্ট হয় না, বা রেপ্লিকেশন ফর্ক যেখানে শুরু এক্স্যাক্টলি ওখান থেকে স্টার্ট হয় না, একটু দূরে কয়েকটা জায়গায় এরকম দেখা যাবে এই এনজাইমটা। ডিএনএ পলিমারেজ ল্যাগিং স্ট্র্যান্ডে বেশ কয়েকবার দেখা যায়, এখানে যদিও একবার দেখানো হয়েছে, তুমি মোর দেন ওয়ান দেখালেও ভুল হবে না। দেন ইন দ্য leading strand, it is near to the replication fork and it is continuously going until it finishes continuous new strand. এছাড়া আরো একটা এনজাইম আছে, হেলিকেজ এনজাইম। হেলিকেজ এনজাইমের কাজ হলো এই যে আনজিপড হওয়া জায়গাটা এটাকে স্টেবিলাইজ করে রাখা, যেন এর আবার জোড়া লেগে না যায়। এই যে ট্রায়াঙ্গুলার শেপ আমরা যে হেলিকেজ এনজাইমের রিপ্রেজেন্টেটিভ দেখতে পাচ্ছি, ওর কাজই হলো যে দুইটা চেইন আনজিপড হয়েছে ওদেরকে আনজিপড অবস্থায় রেখে দেয়া। এছাড়াও কিছু সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন থাকে, এরা এই হেলিকেজকে সাপোর্ট দিচ্ছে। হেলিকেজের কাজটাতে সাপোর্ট দিচ্ছে কিছু এই বাইন্ডিং প্রোটিন। আমাদের এই টার্মগুলো সবগুলোই একটা চার্টে দেয়া আছে। এছাড়া আমরা পাচ্ছি ডিএনএ প্রাইমেজ এনজাইম, আরএনএ প্রাইমার এবং ডিএনএ লাইগেজ। So all these terms along with the topoisomerase enzyme, যেখানে হেলিক্সটা খুলেছে, topoisomerase এনজাইমের কাজ ছিল হেলিক্সটাকে ওপেন করা, তারপরে আনজিপ করার পরে হেলিকেজ এসে ওখানে এন্টার করে বসে থাকবে যেন আনজিপটা আবার জিপ হয়ে না যায়। আর যেখানে নতুন চেইন ক্রিয়েট হচ্ছে ওখানে আরএনএ কে আসতে হবে, আদারওয়াইজ আরএনএ এর সাপোর্ট ছাড়া এটা পসিবল না। Then DNA primase and DNA ligase, these two are with specific functions. DNA primase আর DNA, আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এখানে যে কটা এনজাইমের নাম আছে সবাই একটু নেক্সট চার্টে দেখি খুঁজে পাই কিনা। দেখো দেখি এখানে এই চার্টটাতে আমরা পাচ্ছি কিনা খুঁজে। দিস ইজ দ্য চার্ট, দেখো দেখি কোনটা কোনটা পাওয়া যাচ্ছে। ছবিতে দেখেছিলাম গাইরেস, দেখেছিলাম কি? দেখি নাই। হেলিকেজ দেখেছিলাম, তারপরে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনস দেখেছিলাম, প্রাইমেজ দেখেছিলাম, পলিমারেজ দেখেছি, লাইগেজ দেখেছি, topoisomerase দেখেছি। So out of 8 in this table, already 6 enzymes or terms were present in the diagram which we are going to learn to draw.
এছাড়া আরো দুইটা এনজাইম এখানে মেনশন করা আছে, এক হলো গাইরেজ, গাইরেজের কাজ হলো কি ওই আনউইন্ডিংটা স্টার্ট করে দিবে, এন্ড টেলোমারেজ যখন ডিএনএটা রিপিটেডলি নিউক্লিওটাইড সিকোয়েন্স তৈরি করছে ওইটাকে লম্বা করবে বা হেল্প করবে এই কন্টিনিউয়াসলি যেন নতুন স্ট্র্যান্ডটা লম্বা হয়ে যেতে থাকে, এটা যেন চলতে থাকে। সো এই টেবিলটা মোস্ট ইম্পর্টেন্ট প্রায়োরিটি দিয়ে আমাদের পড়তে হবে, কিন্তু আমরা যদি প্রসেস না বুঝি তাহলে কোন এনজাইম কি কাজে হেল্প করছিল সেটা আমরা বুঝতে পারবো না। So when you are learning the enzymes, you are basically learning the process. Without the help of each of these enzymes, the replication process cannot take place. এখানে আমরা যা দেখতে পাচ্ছি, yes Aisha, question. মিস ট্যাপাইসোমেরেজের ফাংশনটা কি একটু বোঝানো যাবে? Topoisomerase relaxes Yes, the miss. DNA from its supercoiled nature. Okay, প্রথমে DNA টা কি অবস্থায় থাকে? supercoiled অবস্থায় থাকে। So here let me draw for you, that will be easier for me to show you. So this is the supercoiled condition. Now to unzip, the DNA needs to get relaxed about the supercoil and get almost like this, create a bubble like this. এই যে সুপারকয়েলড অবস্থা থেকে ওর কয়েলিংটা একটু রিল্যাক্স হয়ে গেল, আইসোমারেজ টপোআইসোমারেজের কাজ হলো এই রিল্যাক্সেশনের কাজটা করে দিবে যেন এরপরে রেপ্লিকেশন ফর্ক তৈরি, আনজিপিং যা যা হওয়া লাগে ওগুলো হতে পারে। তো বেসিক্যালি টপোআইসোমারেজ ইজ স্টার্টিং দ্য প্রসেস। ঠিক আছে? Yes, miss. ওকে, এনি আদার কোয়েশ্চেনস ফ্রম এনিওয়ান? আমরা যদি একটা কোয়েশ্চেন অ্যানসারে একটা প্রসেস লিখতে চাই, always remember without the mentioning of the enzymes you are not going to get any mark. এই কারণে বেটার হলো তুমি এনজাইমের নাম দিয়ে ওর কাজটা পড়ো এবং সিকোয়েন্স মেইনটেইন করে পড়ো। ইন দ্যাট কেস তোমার প্রসেসটা অটোমেটিক্যালি ডেসক্রাইব হয়ে যাচ্ছে, সঙ্গে তুমি এনজাইমের নামটাও শিখে যাচ্ছ। এই চারটাও তোমাদেরকে আমি একদম সিকোয়েন্স মেইনটেইন করে একটা পিডিএফ ফাইলে দিয়ে দিব, ওয়ার্ড ফাইলে দিয়ে দিব। So I think we have finished the DNA replication. Yes. Miss, DNA ligase are first detectable when the function and first product, RNAs, semi-conservative strands. You can just say that the semi-conservative strand, which is basically produced. Okay, who has sent me Bikash again? এই যে এই তোমরা, sorry. Okay, yes. So what does a ligase enzyme do? Join করে। Join করে. So here also it is joining the Okazaki fragments, and then after joining the Okazaki fragments it is creating the semi-conservative strands. আগে ফ্র্যাগমেন্ট গুলোকে জয়েন করতে হেল্প করছে, তারপরে যেন ওরা আবার কমপ্লিটলি এই যে কয়েলড স্ট্রাকচার হয়ে যায় ওটাতে হেল্প করছে DNA ligase. Reannuals or annuals, whatever the pronunciation is, এখানে তোমরা যদি সহজ করে লিখতে চাও টু কনভার্ট লিখতে পারো। এটা একটা ভার্ব অ্যাকচুয়ালি, আমি সহজ করে দিব না, এটা তোমাদের বইয়ের টেবিল। ওকে, সো ইয়েস নৈরি, কোশ্চেন বলো। মিস টেলোমেরেজের ফাংশনটা একটু আবার বুঝিয়ে দিবেন। Telomerase lengthens the telometric DNA by adding repetitive nucleotide sequences. So আমাদের দুইটা সিঙ্গেল ডিএনএ তাদের কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড তৈরি করছে এবং এই কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড গুলো একটা আরেকটার সাথে জয়েন্ট হতে হবে এবং চেইনটা লম্বা হতে থাকতে হবে। এই যেন জয়েন্ট হতে থাকে, একটার পেছনে এসে আরেকটা নিউক্লিওটাইড যেন অ্যাটাচ হয়, ওইটাতে হেল্প করে টেলোমারেজ এনজাইম। Okay? ওকে। Okay. Any other questions regarding the replication process? Okay, then we move forward. We have two more. কি রাইদা শুনতে পাই নাই?
মিস টেলোমারেজটা আবার বলবেন? টেলোমারেজের কাজ হলো একটা নিউক্লিওটাইড তৈরি হওয়ার পরে আরেকটা নিউক্লিওটাইড এসে যেন ঠিক ওর পেছনেই অ্যাটাচ হয় এবং স্ট্র্যান্ডটা যেন সব সময় কন্টিনিউয়াসলি লম্বা হতে থাকে, সেইটাকে এনশিওর করে। সিকোয়েন্সিয়াল ওয়াইজ চলতে থাকবে শুধু। হ্যাঁ, সিকোয়েন্স মেইনটেইন করে যেন জোড়া লাগতে থাকে, সেটাতে টেলোমারেজ হেল্প করবে। ওকে ওকে, দেন আই হোপ রেপ্লিকেশন প্রসেস মোটামুটি আমাদের মাথায় ঢুকেছে। এরপরের যে প্রসেসটা বেসিক্যালি আমরা পড়বো, তার জন্য অনেকগুলো ছবি আছে, কিন্তু এই ছবিগুলো দেখার আগে আমরা একটু প্রসেসের ডেসক্রিপশন দেখে নিই। সো ট্রান্সক্রিপশন এন্ড দেন ট্রান্সলেশন, এই দুইটা প্রসেসকে জিন এক্সপ্রেশনও বলা হয়ে থাকে। এখানে দেখো একটা শর্ট ছবি দেয়া আছে। এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি ডিএনএ নিজেকে কপি করে, তার পাশাপাশি ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। এই যে সেন্ট্রাল ডগমার ছবিটাই এখানে আবার দেয়া আছে, একটু স্পেসিফাই করে বলা যে রেপ্লিকেশন প্রসেসে ডিএনএ তৈরি হচ্ছে, তারপরে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হচ্ছে, এমআরএনএ যখন রাইবোজোমে পৌঁছাচ্ছে, রাইবোজোম ওটাকে ট্রান্সলেট করে প্রোটিন তৈরি করছে। So the next two process after the production of DNA, আমরা একটু আগে রেপ্লিকেশন দেখেছি যেখানে ডিএনএ নিজেকে কপি করেছিল, এখন এই ডিএনএ থেকে কিভাবে আরএনএ তৈরি হবে, এতে কিভাবে প্রোটিন তৈরি হবে, এটা হলো ট্রান্সলেশন প্রসেস। So we will start with transcription and then we will go to the translation process. সো একদম বিগিনিং এ চলে যাই। এটা বেসিক্যালি একটা ভিডিও, কিন্তু আমরা জুমে ভিডিও চালাতে গেলে ল্যাগ হয়ে যায়, দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ সামারাইজড ইট, ছবিগুলো নিয়ে এসেছি এখানে। ওকে, সো বেসিক্যালি উই আর স্টার্টিং ফ্রম আ জিন। সো ডিএনএ তে জিন থাকে, জিনের কাজ হলো কি, জিনের ভেতরে স্পেসিফিক নিউক্লিওটাইড থাকে যেখানে কোডস থাকবে। এই নিউক্লিওটাইড গুলোতে যে লেটার গুলো বা নাইট্রোজেন বেস গুলো আছে, এগুলো কোড। এই কোড গুলো দিয়ে আরএনএ মলিকিউল তৈরি করা যায়। এখানে প্রোমোটার রিজিয়ন নামে একটা এরিয়া আছে। এরিয়া প্রত্যেকটা জিনেরই একটা প্রোমোটার রিজিয়ন এবং একটা টার্মিনেটর রিজিয়ন থাকবে। প্লিজ রাইট ডাউন দিস টু টার্মস। A gene will have a promoter region and a terminator region. Okay, so basically একটা জিন কিছুই না, অনেকগুলো নিউক্লিওটাইড মিলে একটা কন্টিনিউয়াস স্ট্রিং, যেটার একটা বিগিনিং আছে যেটাকে বলা হচ্ছে প্রোমোটার রিজিয়ন এবং একটা এন্ডিং আছে যেটাকে বলা হচ্ছে টার্মিনেটর রিজিয়ন। এই স্লাইডের কথা এইটুকুই। কারো কোনো কোশ্চেন আছে এখানে? এনিথিং? Okay, if not, then look at here. In the picture, actually, there is an information. Can you see the information below? What I am underlining? Yes, miss. Okay. So this is important. Regulatory sequence. Regulatory sequence means the sequence which will control. So sequence, basically the codons. ওই AGTC এই কোডন গুলোর কথাই বলা হচ্ছে। একটা জিনে কিছু রেগুলেটরি সিকোয়েন্স থাকবে যেটার কাজ হচ্ছে আরএনএ তৈরির জন্য পুরো প্রসেসটা যে হবে সেটাকে কন্ট্রোল করা। So along with the promoter region and terminator region, a gene will also contain a regulatory sequence. Not one, actually more than one sequences. So please write that down as well. একটা জিনের মধ্যে রেগুলেটরি সিকোয়েন্স থাকতে হবে, আদারওয়াইজ পুরো প্রসেসটা কন্ট্রোল করতে পারবে না ওই জিন। ওকে, সো মুভিং ফরওয়ার্ড টু দ্য নেক্সট স্লাইড।
Okay, so here you can see transcription and translation. Two processes are mentioned, and it has been said that the gene can do these two processes, or the gene expression term. It is better if you write down these two terms. Gene expression is the combination of these two processes. Please write down in your copy, gene expression is equal to transcription plus translation. Gene expression is equal to transcription process and translation process. প্রথমে transcription হবে, then translation হবে. Transcription and translation. Any question regarding this slide? তাহলে সেন্ট্রাল ডগমা মতোই হয়ে গেল মানে সেন্ট্রাল ডগমা Replication সেন্ট্রাল ছিল। ডগমাতে রেপ্লিকেশনও ছিল। হ্যাঁ miss, when we add replication with gene expression, so if I say replication and then I add gene expression with it, then it will become central dogma. Okay, yes, good observation. Basically এই টার্ম গুলো ক্লিয়ার হয়ে না থাকলে পরীক্ষার সময় ভেজাল লেগে যায়। So central dogma is combination of three process, and gene expression is combination of two process. Okay, so moving forward here. So we are starting the transcription process, and the pictures are basically from, in this case, this is 1 number, then 2, and then 3. This is the summary. Actually, what's happening here is the purple colored structure is the ribosome. So this is the ribosome where the DNA is entering. রাইবোজোমের ভেতরে যখন ডিএনএ এন্টার করছে, here this is DNA which was coiled, and then when it get into the ribosome, it got uncoiled or created a bubble like structure. এই ডিএনএ এর কিছু পার্ট আনকয়েলড হয়ে গিয়ে একটা বাবলের মতন ক্রিয়েট করেছে, জাস্ট লাইক দ্য রেপ্লিকেশন ফর্ক উই হ্যাড সিন আর্লিয়ার। যেভাবে রেপ্লিকেশন ফর্কের জন্য ওরা সেপারেট হয়ে গেছিল বা আনজিপ হয়ে গেছিল, একইভাবে এখানেও এই বাবলটার জন্য এদের আনজিপ হতে হবে। আফটার দ্য প্রসেস অফ আনজিপ, then which will produce the mRNA or mRNA will start to use its own nucleotides to create a exactly complementary chain, but in this case it is not a DNA chain, it is an RNA chain. See, the DNA is used as a template to make messenger RNA. রাইবোজোমের ভেতরে যখন ও ঢুকবে, এনজাইম গুলো ডিফারেন্ট হবে, এবং ডিফারেন্ট এনজাইমের কারণে নিউক্লিওটাইড গুলো যেই চেইনটা ক্রিয়েট করবে ওটা একটা মেসেঞ্জার আরএনএ চেইন হবে। ওকে, সো I think you got the in general idea how the messenger RNA is getting produced from this picture. আমরা আরো ডিটেইলসে যাচ্ছি। ডিটেইলসে যাওয়ার আগে কারো কি কোনো কোশ্চেন আছে? এই স্লাইড থেকে কিছু লিখতে হবে না, আমরা জাস্ট মাথায় রাখলাম যে ডিএনএ কে ইউজ করে আরএনএ তৈরি হচ্ছে। Miss, Miss, the transcription process processটা কি রাইবোজোমে হয় পুরোটা? হ্যাঁ, এই রাইবোজোমে এই ঘটনাটা ঘটছে। ওকে, তাহলে ইনসাইড দ্য নিউক্লিয়াস কেন লেখা? Transcription inside the nucleus. Okay, so yes, actually, sorry, translation occurs inside the ribosome and transcription is supposed to occur inside the nucleus. Thank you for pointing out, but the structure we are seeing here, let me show you one more time.
Okay, yes. So this is the transcription. Okay, we are running out of time. I am going to share one more link. রুতবাকে বলেছি, রুতবা। Yes, মিস আমি জুমের গ্রুপ থেকে ঢুকি। সেটা বলিনি, বলছি যে মানে সবাই ট্রাই করতে থাকে কিন্তু তোমাকে সঙ্গে সঙ্গে এন্ট্রি দেওয়া পসিবল হয়। Now আমি click going to discuss the transcription process and it starts from here. So let's start the transcription in details. So basically this is a DNA. You can see here the helix is very visible. Then this is RNA polymerase enzyme. It comes and gets binded with the specific gene we were discussing about. So বেসিক্যালি এই প্রসেসটাতে যেহেতু আমরা বলছি জিন এক্সপ্রেশন, পুরো এন্টায়ার ডিএনএ পার্টিসিপেট করছে না, একটা স্পেসিফিক জিনের জন্য এই প্রসেসটা আমরা ডেসক্রাইব করছি। হিয়ার দ্য জিন উইল গেট দ্য আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজটা এসে যখন এই ডিএনএ এর সাথে অ্যাটাচ হচ্ছে, আমাদের এই প্রসেসটা এখানে লেখাও আছে। সি During transcription, the DNA in the gene is used as a template to make a messenger RNA strand with the help of the enzyme RNA polymerase. এনজাইম গুলোর নাম সবাই একটু কপিতে নাম্বারিং করে লিখে রাখো, সবগুলো লাগবে না, অ্যাকচুয়ালি আছেই একটা দুইটা এখানে। তো আরএনএ পলিমারেজ ভেরি ইম্পর্টেন্ট, এসে ডিএনএ এর সাথে অ্যাটাচড হচ্ছে এবং এই তারপরে যে ট্রান্সক্রিপশন প্রসেসটা হবে ওটা তিনটা পার্ট: ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশন। মানে শুরু হবে, লম্বা হবে, শেষ হবে। শুরু হবে মানে ট্রান্সক্রিপশন শুরু হবে, তারপরে ইলংগেশন প্রসেসে যেই মেসেঞ্জার আরএনএটা তৈরি করা হচ্ছে সেটা লম্বা হতে থাকবে যতক্ষণ পর্যন্ত না ওর সেলের নিউক্লিয়াসের ডিমান্ড অনুযায়ী ওটাকে ইনাফ লম্বা করে দেয়। And at last when it is enough, then it will terminate the process. এই টার্মিনেশনের জন্য আবার এনজাইমের দরকার পড়বে। ওকে, সো আরএনএ পলিমারেজ এনজাইম আসলো, এসে আমাদের জিনের ওই স্পেসিফিক ডিএনএ এরিয়ার সাথে অ্যাটাচ হয়ে গেল, যেটার নাম কি, যেখান থেকে স্টার্ট হচ্ছে আমাদের প্রসেস, প্রোমোটর রিজিয়ন। একটু আগেই আমরা দেখেছিলাম। সো প্রোমোটর রিজিয়নে এসে এটা অ্যাটাচ হচ্ছে। আমরা রাইট থেকে লেফটে আসছি, এই যে প্রোমোটর রিজিয়নে এসে অ্যাটাচ হলো। আমরা কি বুঝতে পারছি এখানে আরএনএ পলিমারেজের কাজ কি? এসে প্রোমোটর রিজিয়নের সাথে অ্যাটাচ হয়ে যাওয়া। দেন দ্য এন্টায়ার প্রসেস ইজ অকারিং। এই যে পুরো ডিএনএ এর অল্প একটু অংশ বাবলের মতন ওপেন হয়ে গেল, ওপেন হয়ে যাওয়ার পরে স্পেসিফিক এরিয়াতে অ্যান্টিকোডন সহ মেসেঞ্জার আরএনএ তৈরি হতে শুরু করলো। কিভাবে? ওই যে বাইন্ডিং সাইটে এসে আমাদের আরএনএ পলিমারেজ অ্যাটাচ হয়েছিল, আরএনএ পলিমারেজের কাজ হলো শুধু অ্যাটাচ হবে না, চেইনটা ধরেও মুভ করতে থাকবে। সো সাপোজ দ্য আরএনএ পলিমারেজ was attached here, then it will start to slide towards the chain like this. যখন ও স্লাইড হতে থাকবে তখন এখান থেকে একটা চেইন তৈরি হতে থাকবে নিউক্লিওটাইড সহ। কিভাবে? ওই ডিএনএ এর যেই টেমপ্লেটটাকে ও ইউজ করছিল ওখানে যদি অ্যাডেনিন থাকে তাহলে ওর কমপ্লিমেন্টারি একটা নিউক্লিওটাইডও তৈরি করবে। প্রত্যেকবার মুভ করার সময় একটা নিউক্লিওটাইডের কমপ্লিমেন্টারি ওর অ্যান্টিকোডন তৈরি করে দিয়ে যাবে ও। এই যে এখানে দেখাচ্ছে, এর জন্য ইউ কেন হয়েছে? কারণ আমরা আরএনএ ডিসকাস করছি। মেসেঞ্জার আরএনএ তে ইউরাসিল থাকে, গুয়ানিনের জন্য সাইটোসিন, থায়ামিনের জন্য অ্যাডেনিন। এভাবে করে ও স্লাইড হতে থাকবে ডিএনএ এর এই
চেইনটা জুড়ে, আর স্লাইড করার সময় পেছনে রেখে যাবে একটা করে নতুন নিউক্লিওটাইড, যেই নিউক্লিওটাইডটা আবার নিজের চেইনের সাথে গিয়ে অ্যাটাচ হয়ে যাচ্ছে। অ্যাটাচ হয়ে কি হচ্ছে, ডিএনএ এর যেই স্ট্রাকচারটা নিউক্লিয়াসে ছিল ওটা থেকে বের হয়ে আসছে। আফটার দ্য ইলংগেশন ইজ ইনাফ, যখন ইলংগেশনটা যথেষ্ট হয়ে যাবে তখন ইলংগেশন স্টেজ আমাদের কমপ্লিট ধরে নিতে হবে। তাহলে এখানে কি আমরা আর কোন এনজাইমের নাম দেখতে পাচ্ছি? আরএনএ পলিমারেজ ছাড়া কি আমরা আর কোন এনজাইম পেয়েছি? ইয়েস আয়শা, কোশ্চেন, ভেরি গুড, বলো। মিস আমি এনজাইম পাইনি, এটা হচ্ছে গিয়ে থায়ামিন থাকলেও কি মিস সেটা আরএনএ হবে? থায়ামিন থাকলে আরএনএ, আমরা কিন্তু স্পেসিফিক একটা আরএনএ এর জন্য শুধু পড়বো এটা। ইউজুয়ালি আরএনএ তে কি থাকে? কি ফারিয়া কি দেখাচ্ছো? আচ্ছা, ইউজুয়ালি আরএনএ তে ইউরাসিল থাকে। শুধুমাত্র একটা স্পেসিফিক আরএনএ, আমরা আরএনএ এর লিস্টের মধ্যে এটা লিখেছিলাম যে একটা স্পেসিফিক আরএনএ এর বেলায় দেখা যায় যে ডিএনএ এর মতোই এক্স্যাক্টলি ও আরএনএ এর ওই সিকোয়েন্সটা হয়ে থাকে, কারণ হলো গিয়ে কিছু স্পেসিফিক জায়গায় আরএনএটাকে ওই ডিএনএ রোল প্লে করতে হয়, তখনই শুধু ওরকম হবে। ওকে, আদার দেন দ্যাট উই উইল ফাইন্ড দ্য ইউরাসিল। এখানে ইউরাসিলই তৈরি হবে, আমরা প্রসেসটা যেটা দেখাচ্ছি এটাতে ইউরাসিল তৈরি হবে। ওকে, সো কমপ্লিমেন্টারি বেস পেয়ার মানে কমপ্লিমেন্টারি বেস পেয়ার মানে ডিএনএটার যদি অ্যাডেনিন থাকে নিউক্লিওটাইডে, ওর বেজের পেয়ার হবে হলো গিয়ে কমপ্লিমেন্টারি। অ্যাডেনিনের কমপ্লিমেন্টারি হলো ইউরাসিল, কারণ ওখানে আরএনএ তৈরি হচ্ছে কমপ্লিমেন্টারি চেইনটাতে। কমপ্লিমেন্টারি চেইনটাতে বেস পেয়ার তৈরি করার কথা এখানে বলা হয়েছে। ডিএনএটা টেমপ্লেট হিসাবে ইউজ হচ্ছে এবং ডিএনএ এর কমপ্লিমেন্টারি যে চেইনটা তৈরি হচ্ছে এখানে বা স্ট্র্যান্ডটা তৈরি হচ্ছে সেটা আরএনএ। এবং এই কারণেই এই যে আমরা কমপ্লিমেন্টারি বেস পেয়ার বলছি, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডেনিনের কমপ্লিমেন্টারি হিসাবে ইউরাসিল, গুয়ানিনের কমপ্লিমেন্টারি হিসাবে সাইটোসিন এরকম তৈরি হচ্ছে। ওকে, then after that the termination will occur. আচ্ছা, এখানে ফারিহা জাহিনের নাম অ্যারো সাইন দিয়ে দেখা যাচ্ছে, ঘটনা কি? কিছু করতে চাচ্ছো? ওকে, হিয়ার, লুক এট হিয়ার, these two আমি positions. জানি না আসলে। ওকে, সো বেসিক্যালি এই যে টার্মিনেশন রিজিয়ন এটা আর ইনিশিয়েটর রিজিয়ন ছিল এটা। এখানে ইনিশিয়েট হয়েছিল প্রসেসটা, তারপরে আমাদের এই যে এই আরএনএ পলিমারেজ এভাবে স্লাইড করেছে, স্লাইড করে এখানে এসেছে। এখন টার্মিনেশন রিজিয়নে আরেকটা টার্মিনেশন রিজিয়নে টার্মিনেট করার জন্য আরএনএ পলিমারেজ এখানে এসে আবার অ্যাটাচ হবে। অ্যাটাচ হয়ে এই যে পুরো চেইনটা বের হয়ে গেছে, ও যখন এখানে পৌঁছালো টার্মিনেটর রিজিয়নে, যখন এই পুরো চেইনটা ক্রস করে পৌঁছালো, তখন ওর কাজ শেষ, ও এই চেইনটাকে কেটে ছেড়ে দিবে আর ও নিজে কি হবে, রিলিজড হয়ে যাবে বা সেপারেট হয়ে যাবে। তাহলে আমাদের ছবি প্রথমে কিন্তু এটা, তারপরে এটা কি হচ্ছে, টার্মিনেটর রিজিয়নে পৌঁছানোর সাথে সাথে আরএনএ পলিমারেজ যেই আরএনএটা তৈরি করেছে ওটাকে রিলিজ করে দিচ্ছে, ওটা সেপারেট হয়ে গেল এবং ও নিজেও আমাদের জিন বা ডিএনএ যেই পার্টটার সাথে অ্যাটাচ ছিল ওখান থেকে নিজেকে রিমুভ করে নিচ্ছে। পুরো জিনটা আবার আগের মতনই বা ডিএনএটা আগের মতনই থেকে যাচ্ছে, শুধু ওই ডিএনএটাকে ইউজ করে একটা নতুন আরএনএ তৈরি করে দিয়ে গেছে আরএনএ পলিমারেজ। সো আমরা যেমন পিঠা তৈরির জন্য ছাঁচ ব্যবহার করি, পিঠা তৈরির ছাঁচে আমরা কি করি, আমরা ওই ছাঁচটার মধ্যে গোলা দিয়ে বা ব্যাটার দিয়ে পিঠা পাচ্ছি, কিন্তু আমাদের যে ওই ছাঁচটা বা টেমপ্লেটটা ওটা কিন্তু নিজে আনচেঞ্জডই থেকে যাচ্ছে, ওটার কিন্তু কোনো চেঞ্জ আসে না। একইভাবে এখানে ডিএনএটাও ওই একই কাজ করছে, ডিএনএটা টেমপ্লেট হিসেবে ইউজ করছে আরএনএ পলিমারেজ। যখন ইনিশিয়েটর বা প্রোমোটার রিজিয়ন থেকে স্টার্ট হয়ে টার্মিনেটর রিজিয়নেও পৌঁছালো,
একটা লম্বা চেইনও ক্রিয়েট করে দিয়ে গেছে এবং এই চেইনটা আরএনএ চেইন। ওর কাছে ট্রান্সক্রিপশন প্রসেসও আমাদের কমপ্লিট। তাহলে বেসিক্যালি 3টা স্টেজে ডেসক্রাইব করি এইটুকু হবে, কিন্তু ট্রান্সক্রিপশনে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হলো যখন ট্রান্সক্রিপশনে একটা আরএনএ তৈরি হয় তখন ওর কিছু পার্ট থেকে যায়, যেই পার্টের নাম ইন্ট্রন। ওকে, এই পার্ট গুলো নন কোডিং সেকশন। তো দিজ আর দ্য নন কোডিং সেকশনস। এখন নন কোডিং এরিয়া তো আসলে কোনো কাজের না। ওখানে যদি কোনো কোড না থাকে তাহলে মেসেঞ্জার আরএনএ যখন প্রোটিন সিনথেসিসে যাবে ওই এরিয়াটা তো একদম ইনএফেক্টিভ থেকে যাবে। That is why these introns needed to be removed from the RNA chain. এখন এই রিমুভালের পাশাপাশি আরো একটা মডিফিকেশন আসবে, ওটা হলো এই চেইনটার এক মাথায় 5 প্রাইম ক্যাপ, আরেক মাথায় 3 প্রাইম টেইল। মানে বিগিনিং এন্ড এন্ডিং বোঝানোর জন্য যে আরএনএটা শুরু কোথায় আর আরএনএটা শেষ কোথায়, এটার জন্য দুই পাশে দুইটা স্ট্রাকচার এসে বসবে, একটা 5 প্রাইম আর একটা 3 প্রাইম এন্ডে। আর এই কোডন গুলো নন কোডিং এরিয়া গুলো ইন্ট্রনস যেগুলোকে বলা হয় তার রিমুভালও জরুরি। ইন্ট্রনস ছাড়া কোডন আছে এরকম এরিয়া গুলো হলো আমাদের এক্সট্রন, ওটা আমাদের দরকার। আমরা শুধু ইন্ট্রন গুলো রিমুভ করে দিচ্ছি, এর পরের ছবিতে যেটা দেখা যাবে রিমুভালটা কিভাবে হয়। সো আননেসেসারি পার্ট গুলো রিমুভ হয়ে যাবে লাইক দিস। দেখো এই যে এখানে এসে কিছু একটা কমপ্লেক্স প্রোটিন স্ট্রাকচার এসে ওই ইন্ট্রন গুলোর সাথে অ্যাটাচ হচ্ছে এবং ওটাকে ফোল্ড করছে। ফোল্ড করে এরকম একটা সিকোয়েন্স ক্রিয়েট করছে যেটাকে বলা হয় স্প্লাইসোজোম। স্প্লাইস করা বা কেটে ফেলা। তারপরে এই প্রোটিন গুলোর কাজ হলো এই ফুল আননেসেসারি স্ট্রাকচারটাকে এই চেইন থেকে কেটে টুকরা করবে, পাশাপাশি এই চেইনটা যেন ডিটাচ হয়ে না যায় ওটাকে জোড়াও দিয়ে যাবে। হ্যাঁ, কে যেন হাত তুলেছিলে? আয়েশা বলো, কোশ্চেন কি? মিস 5 প্রাইম ক্যাপ আর 3 ওই যে টেলটা, মিস তাহলে ওই দুটার কাজ কি ছিল? ওই দুইটার কাজ হলো গিয়ে আরএনএ এর যেই আমাদের বিগিনিং আর এন্ডিং ওটাকে এনশিওর করা। ওর 5 প্রাইম আর 3 প্রাইমে যেন আবার নতুন কিছু এসে অ্যাটাচ হয়ে না যায়। এই কারণে দুই মাথাটা আর কি বেসিক্যালি ক্যাপ দিয়ে বন্ধ করে দেওয়া হলো যেন ওখানে নতুন কিছু বা নতুন কোনো নিউক্লিওটাইড এসে অ্যাটাচ হতে না পারে। গুড কোয়েশ্চেন। আচ্ছা, তাহলে স্প্লাইসোজোমের মাধ্যমে এরা সেপারেট করে দিল ইন্ট্রনকে। তারপরে ইন্ট্রনটা কি হচ্ছে, এই যে ভাবে রিমুভ হয়ে যাচ্ছে, আর একই সাথে এক্সট্রন এরিয়া গুলো একটা আরেকটার সাথে জোড়া লেগে গিয়ে কমপ্লিট একটা আমাদের ম্যাচিউরড মেসেঞ্জার আরএনএ গিফট করছে। সো spliceosomes taking away the introns and getting detached from the mature chain, and we have got a very good messenger RNA chain which is going to provide the cell with codes for amino acid which will help to produce protein. আচ্ছা, তো এত কাহিনীর আসল উদ্দেশ্য হলো এই আরএনএটাকে ইউজ করে প্রোটিন তৈরি করা। তাহলে আমরা এর পরে যাচ্ছি এই প্রসেসের শেষে কি হচ্ছে। যখন আরএনএ তৈরি হয়ে যাবে নিউক্লিয়াস থেকে বের হয়ে যাচ্ছে, নিউক্লিয়াসের যে পোর গুলো আছে নিউক্লিওপোর, এই কাজেও ইউজ হয়। বের হয়ে গেল, বের হয়ে চলে গেল সাইটোপ্লাজমে। আরএনএ যখন সাইটোপ্লাজমে পৌঁছাচ্ছে, দেন you can see as this is a single strand, it contains the nucleotides but it is not attached with anything else. তাহলে এই যে আমাদের A C G এরকম করে তিনটা কোডন একসাথে হয়ে আছে, তিনটা
নিউক্লিয়াস বেস, নাইট্রোজেন বেস একসাথে হয়ে কোডন ক্রিয়েট করে আছে মেসেঞ্জার আরএনএ তে। এদের উপর রিসার্চ করে দেখা গেছে 64টা কোডন পসিবল এই 4টা লেটারের প্রেজেন্সের কারণে। 64 কোডনস কিভাবে 4টা লেটার ইউজ করে। সো উই নো ইন কেস অফ আরএনএ the letters are U, C, A and G. As we know, each codon is a triplet or a combination of 3 letters. So we need to create a table where we can find 3 letters. তাহলে আবার উপরে আমরা সেম ভাবে 4টা লেটার লিখছি এবং রাইট সাইডে আমরা এই লেটার গুলো রিপিট করে যাচ্ছি এই প্রত্যেকটা ঘরের জন্য। সি ইউ এর জন্য একবার লিখেছি, আবার সি এর জন্য লিখেছি, আবার লিখেছি এ এর জন্য, এবং সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে এবং সবার লাস্টে জি এর জন্য। তাহলে ইউ সি এ জি এই সিরিয়ালটা আমি একবার উপর থেকে নিচ পর্যন্ত কলামে লিখলাম, তারপরে রোতে লিখলাম, আবার রাইট সাইডে প্রত্যেকটা রো এর জন্য একবার করে 4টা লেটার লিখলাম। লেখার পরে যখন আমি কম্বিনেশনটা করব, কম্বিনেশনটা একটু সবাই খেয়াল করো, আমাদের মনে রাখতে হবে আমাদের 3টা লেটার নিয়ে কম্বিনেশন হয়। Actually, let me see if you can find out how this table works. Zarin, Yes, miss. let's try. Okay, so here you can see in the last block of G, G U U, G U C, G U A, G U G. How do you think these letters have come? Miss, first এর যে last row এর জন্য first এর G টা, তারপর first কলামের জন্য second U, আর একদম রাইট সাইডের যে নিচে আবার লেটার আছে, হ্যাঁ 4টা লেটার এসে বসে যাবে। ওকে, ভেরি গুড। সো ফার্স্ট উই উইল, যখনই আমরা কোডন গুলো লিখছি আমরা এইভাবে স্টার্ট করছি। সাপোজ আমাকে এই জিটা নিয়ে কোডন লিখতে বলা হয়েছে, তাহলে আমার ফার্স্ট জি এর সাথে প্রথম কলামে আছে কি ইউ, তাহলে আমার এখানে প্রত্যেকটাতেই জি এর পরে ইউ বসে যাচ্ছে, আমার কলামে ইউ আছে। তারপরে আমি চলে আসবো একদম রাইট সাইডে, রাইট সাইডের যে লেটারটা আছে ওই লেটারটা এসে লাস্টে থার্ড পজিশনে চলে আসবে। সো ফার্স্ট পজিশন আমরা এখান থেকে নিব রো থেকে, দেন সেকেন্ড পজিশন কলাম থেকে নিব, তারপরে রাইট সাইডে এসে থার্ড পজিশনটা ফিল আপ করব রাইট সাইডের লেটার গুলো দিয়ে। তাহলে ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, আমরা কি এরকম একটা টেবিল তৈরি করতে পারি? এটা ফিল আপ করবো না, জাস্ট আমরা কি এইটুকু টেবিল কপিতে লিখে নিতে পারি? এই জাস্ট এই টেবিলটা ভেতরেরটা ফিল আপ না করে, যেটুকু আমি আইডেন্টিফাই করে দিলাম এখানে মার্ক করে দিলাম। শুধু সবাই একটু আমরা ভেতরে এই কথাগুলো লিখতে চাচ্ছি না, এগুলো লিখবো না, জাস্ট বাইরের গুলো। বাম দিকে ইউ সি এ জি। আচ্ছা আমি এটা লিখি তাহলে তোমাদের আরো একটু ক্লিয়ার হবে, কিন্তু এই স্লাইডে তো লেখা মুশকিল। ওকে, কমান্ড নেয় না মাঝে মাঝে, এটা যে খুবই বিরক্তিকর। ওকে, সো শেয়ার স্ক্রিন। আমরা জেনেটিক কোড কিভাবে ফিগার আউট করা যায় সেটা শেখার চেষ্টা করছি। এখানে দেখাচ্ছে জুম ইজ নট রেসপন্ডিং। Better. So basically I am using freehand to draw. You can use the ruler or whatever you have.
we are going to just draw the main table. Later we can fill it up. এখানে আমরা যখন টেবিলটা বানাবো, so 1 2 3 and 4, here 1 2 3 4. হ্যাঁ, আচ্ছা, এবার লেটার গুলো শুধু বসালেই আমাদের টেবিল কমপ্লিট। সো আমাদের ফার্স্টে ছিল ইউ, তারপরে কি ছিল সি, এ, লাস্ট জি। একইভাবে উপর থেকে এ, সরি উল্টা দিক থেকে লিখেছি, ইউ, মুছে দিই, কে এন্টার করতে পারে নাই, কে, ও admit, admit, admit. Okay, coming back and let. So again U, C, A, G. And here চারটা পরপর লিখতে হবে, U, C, A, G. Again U, C, A, G. ওকে, এভাবে করে প্রত্যেকটার সাথেই আমাদের UCAG লিখে নিতে হবে। কি আমি এন্ট্রি দিয়েছি তো এদেরকে, জয়েন করতে পারছে না কেন? আমরা কি টেবিলটা বুঝতে পেরেছি কিভাবে লিখতে হবে? U, C, A and G. Again U, C, A, G. এই টেবিল এইটুকু লিখে রাখো। আর যে কোন একটা ঘর আমরা ফিল আপ করি, সাপোজ ইউ এর ঘর যদি আমি ফিল আপ করতে চাই, তাহলে ফার্স্ট পজিশনের জন্য ইউ বসাবো, সেকেন্ড পজিশনের জন্য আরেকটা ইউ বসাবো, থার্ড পজিশনে প্রথম লেটার ইউ, এই কারণে থার্ড পজিশনেও ইউ বসবে। সো পজিশন গুলো মেনশন করে রাখো, ফার্স্ট, সেকেন্ড and থার্ড। এইভাবে করে আমাদের টেবিলটা কমপ্লিট করতে হবে। ওকে, any question regarding the table? আমি না টেবিলটা এখনো বুঝতে পারিনি। টেবিলটা বুঝতে পারো নাই? দেখো বাম দিকে চারটা লেটার আছে, আবার উপরে কলাম ধরে চারটা লেটার আছে। সো রোতে চারটা লেটার, কলামে চারটা লেটার। এইটুকু তো সহজ। আমি যখন একটা টেবিল ফিল আপ করবো, আমি প্রথমে ফার্স্ট পজিশন থেকে একটা লেটার আনবো। তাহলে আমার ফার্স্ট পজিশনে এই ঘরে কি আছে? এই যে আমার অ্যারো সাইন যেখানে দেখা যাচ্ছে, এই ঘরটাতে আমার ফার্স্ট পজিশনে কি আছে লেটার বলো? সি আছে। ওকে, এবার আমি উপরের দিকে কলামের দিকে তাকাবো, কলামে কি আছে? ইউ। ইউ আছে। তাহলে আমার প্রথম দুইটা লেটার তো আমি বুঝে গেলাম যে আমার প্রথমে সি আছে, তারপরে ইউ আছে। প্রত্যেকটাই কিন্তু ফার্স্ট পজিশনে সি, তারপরে পজিশনে ইউ, ফার্স্ট পজিশনে সি, তারপরে পজিশনে ইউ, ফার্স্ট পজিশনে সি, তারপরে পজিশনে ইউ। থেকে গেল কি আমার থার্ড পজিশন। এখন থার্ড পজিশনটা কিভাবে হবে? এই লেটারের উপর বেস করে হবে। এখানে আমার থার্ড পজিশনে ইউ আছে, এই কারণে আমি থার্ড পজিশনে ইউ লিখলাম। তারপরে কি আছে? সি আছে। হ্যাঁ, তাহলে এখানে আমি কি লিখবো? সি লিখবো। এবার কি বুঝতে পেরেছি? ওকে, গুড। ঠিক আছে, তাহলে আমাদের এই টেবিল মোটামুটি বোঝা হয়ে গেছে। এখন হ্যাঁ, কোনটার জন্য কি নাম সেটার ওই যে বলেছিলাম একটা গান আছে, দেখি গানটা খুঁজে পেলে দিচ্ছি। ততক্ষণে আমরা
আবার ফিরে যাই আমাদের স্লাইডে। টেবিল আশা করি সবাই একে নিয়েছো। টেবিলটা দিয়ে ইজিলি আমরা ফিল আপ করতে পারছি 64টা কোডন, কিন্তু আমাদের 64টা কোডন এই মুহূর্তে শিখতে হবে না, শিখতে হবে শুধু স্টার্ট কোডন আর স্টপ কোডন। দেখো দেখি স্টার্ট কোডন আর স্টপ কোডনের নামগুলো পড়া যাচ্ছে কিনা। Okay, so start codon is AUG and there are 3 stop codons UGA, UAG, UUA. এই চারটা নাম লিখে রাখো। কারা স্টার্ট আর কারা স্টপ এগুলো পরীক্ষায় এমসিকিউ তে আসে। সো আমরা লাস্ট প্রসেসটা পড়ছি ট্রান্সলেশন। এটা পড়লে বেসিক্যালি আমাদের এই চ্যাপ্টারও শেষ। ট্রান্সলেশন প্রসেসে কি হচ্ছে, মেসেঞ্জার আরএনএ কে ইউজ করে প্রোটিন তৈরি হবে, এখানে রাইবোজোম কাজ করবে। এই যে রাইবোজোমের স্ট্রাকচার আমরা শিখেছিলাম ওটা এখন কাজে আসবে। So there is a start codon and there are 3 stop codons in the messenger RNA. Now translation begins where the messenger RNA strand gets binded with the small ribosomal subunit. খেয়াল করে দেখো রাইট সাইডের ছবিটা সবাই খেয়াল করো। তাহলে আমাদের একটা মেসেঞ্জার আরএনএ যেটা 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে ডিরেকশন, ওইটার স্টার্টিং কোডন যেটা ওখানে এসে রাইবোজোমের যে ছোট ইউনিটটা থাকে সাব ইউনিট ওটা অ্যাটাচ হবে। অ্যাটাচ হওয়ার পরে কি হচ্ছে, এই স্মল রাইবোজোমাল ইউনিটটা যেই জায়গাটায় অ্যাটাচ হয়েছে স্টার্ট কোডনে, ওই 3টা কোডনের অ্যান্টিকোডন সহ একটা ট্রান্সফার আরএনএ আসবে। ট্রান্সফার আরএনএ ক্যারি করে নিয়ে আসবে একটা স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিড, এসে আমাদের এই স্মল রাইবোজোমাল ইউনিটের সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে এবং অ্যান্টিকোডন আর কোডন বেসিসে কিন্তু ওরা অ্যাটাচ হবে। তাহলে আমার এই রেড পার্টটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, আর এইখানে আমরা ব্লু পার্ট যেটা দেখতে পাচ্ছি এটা আমার ট্রান্সফার আরএনএ থেকে দেখাচ্ছে। সো ট্রান্সফার আরএনএ ক্যারি করে অ্যান্টিকোডন। The anticodon site of transfer RNA we learned yesterday, the loop. That part will come here and get attached to the codon of the messenger RNA. তাহলে অ্যাটাচ হয়ে যাওয়ার পরে যে রিমেইনিং ওর যে লুপ গুলো এই যে ক্লোভার লিপ শেপের মতন, ওইটার একটা জায়গায় আমরা জানি ইনিশিয়েটর পয়েন্টে অ্যামাইনো অ্যাসিড ক্যারি করে নিয়ে আসে। তো অ্যামাইনো অ্যাসিড সহ এসে মেসেঞ্জার আরএনএ এর সাথে ট্রান্সফার আরএনএ অ্যাটাচ হয়ে গেল। এইটুক পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? ট্রান্সফার আরএনএটা কোথা থেকে আসছে? ট্রান্সফার আরএনএটাও সাইটোপ্লাজমেই আছে, ও তো প্রোডিউস হয়েছে সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে ট্রান্সফার আরএনএ এর পার্সেন্টেজ মেসেঞ্জার আরএনএ থেকে বেশি। যখন মেসেঞ্জার আরএনএ প্রোটিন সিনথেসাইজ শুরু করবে তখন ও এসে এই যে রাইবোজোমের সাথে অ্যাটাচ হবে, এবং আমরা জানি রাইবোজোমও ইউজুয়ালি সেপারেট অবস্থায় থাকে, 2টা সাব ইউনিট। শুধুমাত্র প্রোটিন সিনথেসিসের সময় এরা একটার সাথে বাইন্ড হয়, যেটা আমরা একটু পরে দেখতে পাবো। এই যে সো তারপরে কি হচ্ছে, এই যে ট্রান্সফার আরএনএ এসে মেসেঞ্জার আরএনএ এর সাথে যেটাকে আমরা বলি খাপে খাপে বসে গেল, বসে যাওয়ার পরে যেই লার্জ সাব ইউনিটটা ছিল রাইবোজোম, ওই স্পেসিফিক রাইবোজোমের, ওইটাও এসে পুরো স্ট্রাকচারটা কমপ্লিট করলো। So here we can see the translation complex. This is the translation complex with messenger RNA, transfer RNA, amino acid, and 2 subunits of the ribosome. So এটা 4, এটা 5, এই মোট 5টা পার্ট মিলিয়ে ট্রান্সলেশন কমপ্লেক্স তৈরি হচ্ছে। ট্রান্সলেশন কমপ্লেক্স তৈরি হওয়ার পরে ট্রান্সলেশন প্রসেসটা স্টার্ট হবে। আমরা কি ট্রান্সলেশন কমপ্লেক্সে কি কি আছে বুঝতে পেরেছি? Do you have any question regarding the translation complex? Please write down the term translation complex in your copy and mention that
আচ্ছা, ইনবক্সে কে যেন একটা কোশ্চেন করেছে, একটু আবার বলবেন। হ্যাঁ, আবার বলছি এবং সবাই খেয়াল করে শোনো। The translation complex is nothing but the messenger RNA the transfer RNA getting attached with the messenger RNA, which is already carrying a specific amino acid, and the messenger RNA which already had got the small subunit of ribosome will also get the large subunit of ribosome and finish up the complex. আমরা একটা বার্গার বানানো দেখতে পাচ্ছি এখানে। প্রথমে বার্গারের স্মল প্যাটি বা বার্গারের বানে নিচের অংশের উপরে তুমি মাংসের টুকরা দিয়েছো, তার উপরে একটু চিজ দিয়েছো, এবার বড় বা উপরের বানটা বসিয়ে দিয়েছো, এখন বার্গার তৈরি হয়ে গেছে। ট্রান্সলেশন কমপ্লেক্সও ওই রকমই, সব জিনিসপত্র একসাথে বসিয়ে ট্রান্সলেশন কমপ্লেক্স তৈরি করা হলো। এখন প্রসেসটা হবে, এখন তুমি খাও না ওটা দিয়ে প্রোটিন তৈরি করো, সেটা হলো গিয়ে ডিপেন্ড করে ওটার অবজেক্টিভের উপরে। ওকে, সো এনি আদার কোশ্চেন ফ্রম ট্রান্সলেশন কমপ্লেক্স? আমি রাইবোজোমের সাথে মিলাতে পারছি না। কেন এই স্ট্রাকচারটা তোমার রাইবোজোমের সাথে মিলছে না? স্মল সাব ইউনিট এন্ড লার্জ সাব ইউনিট। মিস টিআরএন এর পার্টটা আমি মিলাতে পারছি না। আচ্ছা, আরো যাচ্ছি, দেখো এখন মিলে কিনা। টিআরএনএ পার্টটা এই যে দেখো তিনটা সাইট ক্রিয়েট হচ্ছে। আমরা কি তিনটা সাইট মনে করতে পারছি? একটা, হ্যাঁ, একটা রাইবোজোমের লার্জ সাব ইউনিটে তিনটা স্পেসিফিক সাইট ছিল, এই যে তিনটা স্পেসিফিক সাইট। তাহলে আমার তিনটা স্পেসিফিক সাইটের মধ্যে পি সাইট, যেটাতে টিআরএনএ এসে অ্যাটাচ হচ্ছে, পি সাইটে টিআরএনএ এসে বসার পরে এই যে অ্যামাইনো অ্যাসিডটা আছে, এই অ্যামাইনো অ্যাসিডটা ক্যারি করে নিয়ে আসাই আসলে ট্রান্সফার আরএনএ এর কাজ। সো কি করলো? ট্রান্সফার করলো কাকে? অ্যামাইনো অ্যাসিডকে। যখন পি সাইটে এসে একটা ট্রান্সফার আরএনএ অ্যামাইনো অ্যাসিড সহ অ্যাটাচ হয়ে গেল, তখন এ সাইট কি হচ্ছে? ফাঁকা হয়ে যাচ্ছে। তার মানে প্রথমে তো ও এসেছিল কোথায়? এতেই। এই যে প্রত্যেকবার এ সাইটে একটা করে ট্রান্সফার আরএনএ আসছে, এসে স্লাইড করে চলে যাচ্ছে পি সাইটে, এসে বসছে, তারপরে স্লাইড করে পি সাইটে চলে আসছে, এতে এন্টার করছে, ইতে নিজেকে এস্টাবলিশ করছে। নিজেকে এস্টাবলিশ করার পরে এই দেখো এখানে কি ঘটনা হচ্ছে। এই যে নিজেকে এস্টাবলিশ করলো, এই যে অ্যামাইনো অ্যাসিডটা পরবর্তী টিআরএনএ এসে যখন আবার এ সাইটে বসবে, পি সাইট থেকে অ্যামাইনো অ্যাসিডটা চার্জ টিআরএনএ তে গিয়ে জয়েন্ট হয়ে যাবে। তাহলে প্রথমবার যে এসেছিল ও কিছু করে নাই, যতক্ষণ না সেকেন্ড টিআরএনএ এসেছে। সেকেন্ড টিআরএনএ এসে যখন এন্টার করলো, এন্ট্রি পয়েন্টে বসলো, তখন ফার্স্ট যে টিআরএনএ ছিল ওর টার্গেট অ্যামাইনো অ্যাসিডটা ও কি করলো? এন্ট্রি পয়েন্টের টিআরএনএ কে দিয়ে দিল। দিয়ে দিলে ও আনচার্জড হয়ে যাচ্ছে বা ও রিল্যাক্সড হয়ে যাচ্ছে, ওর কাজ শেষ। তখন ও সেকেন্ড সাইট থেকে কি করবে? এক্সিট সাইটে চলে যাবে এবং এক সময় বের হয়ে যাবে। তো আলটিমেটলি কি হচ্ছে? প্রত্যেকবার এন্ট্রি সাইটে একটা করে ট্রান্সফার আরএনএ আসছে, এসে বসছে, বসার পরে ওই চার্জ অ্যামাইনো অ্যাসিড সহ ট্রান্সফার আরএনএটা স্লাইড করে পি পজিশনে চলে যাচ্ছে। পি পজিশনে চলে যাওয়ার পরে পি পজিশনে থাকা অবস্থায় ও নতুন যে আরেকটা ট্রান্সফার আরএনএ আসলো, ওকে কি করছে? ওকে গিফট করে দিচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এই দেখো এই যে পি পজিশন থেকে অ্যামাইনো অ্যাসিডটা চলে এসে এ পজিশনের সাথে অ্যাটাচ হয়ে গেল। আমরা ছবিতে দেখতে পাচ্ছি, সবাই কি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি? এবং প্রত্যেকবার এই চেইনটা যখন ট্রান্সফার এই যে এখানে মেসেঞ্জার আরএনএ এর কোডনের হিসাবেই কিন্তু ও অ্যামাইনো অ্যাসিড এনেছিল। এনে পি সাইটে থাকা অবস্থায় এ সাইটকে ওই অ্যামাইনো অ্যাসিড গিফট করে দিল এবং আনচার্জড হয়ে গেল। তারপরে ওর আর কাজ নাই, সেকেন্ড অ্যামাইনো অ্যাসিডের কাজ শেষ। প্রথম অ্যামাইনো অ্যাসিড একটা এক্সট্রা
সেকেন্ড ট্রান্সফার আরএনএ একটা এক্সট্রা অ্যামাইনো অ্যাসিড পেলো এবং প্রথম ট্রান্সফার আরএনএ এর কাজ শেষ হয়ে যাওয়ায় সে এখন বের হয়ে যাবে, আবার থার্ড একটা আসবে। তাহলে থার্ড আসার জন্য সেকেন্ডটাকে স্পেস করে দিতে হবে। এই যে সেকেন্ডটা কি হচ্ছে, দুইটা অ্যামাইনো অ্যাসিড সহ এখন স্লাইড করে পি পজিশনে চলে আসলো, যেন থার্ডটা এসে আবার ফার্স্ট পজিশনে বসতে পারে। তো প্রত্যেকবারই এ সাইটে এসে একজন বসছে, এ সাইটে জায়গা করে দেওয়ার জন্য অলরেডি যে প্রেজেন্ট ছিল এক্সিস্টিং, সে একটু স্লাইড করে চলে যাচ্ছে পি তে, তারপরে পি তে ও বসে থাকছে যতক্ষণ না এ ফিল আপ হচ্ছে। এ ফিল আপ হওয়ার পরে ওর কাছে যে কয়টা অ্যামাইনো অ্যাসিড ছিল সবগুলো ও ওই এ সাইটে আসা টিআরএনএ কে দিয়ে এক্সিট সাইড দিয়ে, এই যে এক্সিট সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে। আমরা কি এক্সিট সাইড দিয়ে কিভাবে রিলিজ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি? সি হিয়ার, দিস is the exit site where the amino acid already given to the P position transfer RNA will just get away. ওর কাছে আর অ্যামাইনো অ্যাসিড নাই, তার মানে ও আনচার্জ হয়ে গেছে, ওর কাজ শেষ, ও বের হয়ে যাচ্ছে। ওকে, ইয়েস, ইনবক্সে কে যেন কোশ্চেন করছো। এই ব্যাপারগুলো অনেক জটিল। আচ্ছা হ্যাঁ, ভিডিওটা আবার পুরোটা একবার দেখে নিও, ইজি হয়ে যাবে। জাস্ট আমি তো স্লাইড করে দেখাতে পারছি না এখন। আমি যেটা করতে পারি সেটা হলো, তোমাদের আরেকবার বলছি, খেয়াল করো, এখানে আমাদের এই পজিশন গুলো কিন্তু এক জায়গায় মুভ স্টিল না, মুভ করছে। এই যে ট্রান্সফার আরএনএ গুলো স্লাইড করে মুভ করে যাচ্ছে। প্রত্যেকবার একজন এসে ঢুকলে আরেকজন ওই জায়গাটা ছেড়ে দিচ্ছে। তাহলে এ তে যখন কেউ আসবে তখন অলরেডি এতে থাকা যে ছিল ওর পি তে চলে যেতে হবে, আবার পি তে থাকা যে ছিল ওর ই তে চলে যেতে হবে। এভাবে করে মুভ করতে থাকে যতক্ষণ পর্যন্ত না আমার এই চেইনটা লম্বা হয়ে যায়। ইনাফ পলিপেপটাইড চেইনের জন্য যতগুলো অ্যামাইনো অ্যাসিড দরকার তত লম্বা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, এভাবে করে ট্রান্সফার আরএনএ এসে মেসেঞ্জার আরএনএ এর উপর বসতে থাকবে, একটা করে অ্যামাইনো অ্যাসিড রিলিজ করে দিয়ে চলে যেতে থাকবে। আমি এরকম বলতে পারি যে তোমার বাসায় সাপোজ কালকে পার্টি আছে, তোমার বাসায় কালকে পার্টি আছে এবং তার জন্য তোমার বাসায় কিছু চেয়ার, এক্সেস চেয়ার দরকার। সো তুমি ডেকোরেটর থেকে অর্ডার করেছো। এখন চেয়ার গুলো এনে ডেকোরেটর কি করছে, তোমার গেটে রেখে যাচ্ছে। এখন সে তো সবগুলো চেয়ার একবারে নামাচ্ছে না, গেটে একটা করে রাখছে, তুমি ওটা নিয়ে ভেতরে আবার তোমার রুমে শিফট করে দিচ্ছ। এই ঘটনাটাও অলমোস্ট সেই রকমই। চেয়ার গুলো অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ আচ্ছা পার্টি না, চেয়ারের দিকে অ্যাটেনশন দাও। চেয়ার গুলো অ্যামাইনো অ্যাসিড যেগুলো ট্রান্সফার আরএনএ নিয়ে আসছে, ট্রান্সফার আরএনএ তার মানে তোমার ডেকোরেটর এনে তোমার গেট পর্যন্ত দিয়ে যাচ্ছে। গেট হলো গিয়ে এ সাইট, তারপরে ওইটাকে টেনে নিয়ে আসছো ভেতরে, রুমের ভেতরে, ওটা হয়ে গেল তোমার পি সাইট। প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে কি করবে, এদের কাজ শেষ, একটা একটা করে আবার বের করে দিবে। সো বের করে দিচ্ছ, এক্সিট সাইড দিয়ে আবার চেয়ার গুলো বের হয়ে যাচ্ছে। হ্যাঁ নৈরি, কোশ্চেন। মিস, আমরা জানি যে কোডনে অ্যামাইনো অ্যাসিড প্রডিউস হয়, কিন্তু টিআরএনএ তো অ্যামাইনো অ্যাসিড নিয়ে এরপর আসছে। চেইনটা এক্সিট হয় না? নৈরি মিস, ইয়েস, যে মিস টিআরএনএ তো একটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসছে, কিন্তু আমরা তো জানি মানে এমআরএনএ এর কোড অনুযায়ী তো অ্যামাইনো অ্যাসিড প্রডিউস হয়। কোড অনুযায়ী কিছু অ্যামাইনো দেখা যাচ্ছে অ্যাসিড তাহলে দেখাচ্ছে হ্যাঁ স্টার্টেড কি দেখা যাচ্ছে না? খালি লোড হচ্ছে। হ্যাঁ মিস এখন দেখা যাচ্ছে। লোড হচ্ছে, স্ক্রিন দেখতে পাচ্ছ না? না মিস এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে এখন। ওকে,
সো বেসিক্যালি এখানে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই স্পেশাল আমাদের যে মেসেঞ্জার আরএনএ এর 3টা কোড আছে, ওই 3টা কোডের জন্য স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিডই এখানে এসে জমা হবে। ওকে, সো আদারওয়াইজ তো পলিপেপটাইড চেইন পসিবল না। অ্যামাইনো অ্যাসিড যেটা সাইটোপ্লাজমে ছিল, ট্রান্সফার আরএনএ ওটা ক্যারি করে নিয়ে আসবে এবং স্পেসিফিক কোডের জন্য স্পেসিফিক ট্রান্সফার আরএনএ, কোডনের জন্য অ্যান্টিকোডন সহ ও বসে যাবে, বসে গিয়ে অ্যামাইনো অ্যাসিডটা রিলিজ করে দিয়ে চলে যাবে। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড তৈরি বলতে এটাই বোঝানো হচ্ছে যে কোন অ্যামাইনো অ্যাসিডটা আসবে এটা মেসেঞ্জার আরএনএ ডিসাইড করছে, কারণ ওখানে মেসেঞ্জার আরএনএ কি আছে তার হিসাবেই কিন্তু ট্রান্সফার আরএনএ এসে বসবে। যদি তুমি সাপোজ আমাদের যে একটা গেম ছিল না যেখানে যে বিভিন্ন শেপ এসে বসে, ডিফারেন্ট শেপ, তুমি যদি একটা স্কোয়ারকে এরকম একটা শেপের উপরে বসাও এটা বসবে, কিন্তু যদি এল এর উপরে বসাও নিচে গ্যাপটা খালি থেকে যাবে। এই কারণে কি করা হয়, ওভাবে বসানো হয় না। আমরা ওরকম একটা গেম খেলি, কি যেন নাম গেমটার আমার মনে পড়ছে না, অনেক আগে মোবাইলে এই গেমটা খুবই পপুলার ছিল। সো এখানে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে প্রত্যেকটা কোডনের জন্য যে স্পেসিফিক অ্যান্টিকোডন সহ ট্রান্সফার আরএনএ আছে, সে না এসে যদি অন্য কেউ এসে বসে তাহলে অ্যামাইনো অ্যাসিড ওখানে ডিটাচড হবে না। সো আলটিমেটলি ওই কোডটাই ডিসাইড করে যে ওখানে কোন অ্যামাইনো অ্যাসিড আসছে। সো প্রোটিন তৈরিতে মেসেঞ্জার আরএনএ একটা স্পেসিফিক মেসেজ দিচ্ছে। আমি কি নৈরির আনসার দিতে পেরেছি? জি মিস, বুঝেছি। ওকে, তারপরেও কিছু কনফিউশন থাকতে পারে, আমি আবার এটার লিংকও শেয়ার করে দিব, পুরোটা ভিডিওটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আর লাস্টে কি হচ্ছে, যখন একটা যথেষ্ট বড় সাইজের পেপটাইড চেইন তৈরি হয়ে গেছে, তখন এই পুরো যে কমপ্লেক্সটা ছিল, কমপ্লেক্সটা থেকে প্রথমে পেপটাইড চেইনটা ডিটাচ হয়ে যাবে, তারপরে আমাদের এই কমপ্লেক্সে আর যা আছে সবগুলো পার্ট ডিটাচ হয়ে সেপারেট হয়ে আগের মতন মেসেঞ্জার আরএনএ সাইটোপ্লাজমে রিলিজ হয়ে যাবে। তাহলে ওর কাজ শেষ। যখন আবার নতুন করে আরেকটা চেইন তৈরি করতে হবে, তখন ও আবার নতুন করে কমপ্লেক্স তৈরি করবে, আবার নতুন করে একটা চেইন বানাবে। এভাবে করে এই চেইন গুলো আমাদের সাইটোপ্লাজমে রিলিজ হতে থাকে, যেগুলো পরে জোড়া লেগে প্রোটিন তৈরি করবে। সো উই আর ডান উইথ ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনেও একই ঘটনা, ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশন, সবার লাস্টে একটু প্রসেসিং থাকে, যেটা এখানে স্পেসিফাই করা আছে। আমরা এটা একটু দেখে নেই। হিয়ার, after transcription, the RNA molecule is processed in a number of ways. Introns are removed and exons are spliced. এটা আমরা অলরেডি পড়েছি, ট্রান্সক্রিপশন পড়া শেষ। ইউশা, এই কি সমস্যা কে জিজ্ঞেস করে? আচ্ছা, ইনবক্সে কথাবার্তা পরে বললো, আমাদের অলমোস্ট শেষ। আমরা ট্রান্সক্রিপশন শেষ করেছিলাম, আর ট্রান্সলেশনের নোটে কি আছে একটু দেখে আমরা চ্যাপ্টারও শেষ করে দিচ্ছি। ওকে, এখন এই লাস্ট মোমেন্টে জুম আমাকে আবার ঝামেলায় না ফেললেই হয়। ওকে, এই যে নোট করা আছে, জাস্ট আমি তোমাদেরকে ফাইল করে দিব ট্রান্সলেশন প্রসেসে। এই দেখো 20টা অ্যামাইনো অ্যাসিড প্রোটিন সিনথেসিসে পার্টিসিপেট করে, তাহলে 20 রকমের অ্যামাইনো অ্যাসিড এসে ওখানে কিভাবে বসছে ওইটাই আসলে দেখার বিষয়। ওকে, তো এখানে কিছু টার্মিনোলজি ছিল, আর কিছু নাই, শেষ আজকের মতন। আর এই চ্যাপ্টার নিয়ে আপাতত আমাদের পড়তে হবে, জাস্ট ভিডিওটা দেখতে হবে। তোমাদের কাজ হলো সবাই, কারো কি কোনো কোশ্চেন আছে নাকি আমরা আজকের মতন শেষ করব?